নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও, সঙ্গে রয়েছে আমি সুপর্ণা। শুরু করছি রাত ৯টার সংবাদ। শুক্রবার এমবিবি ইউনিভার্সিটিতে মহারাজা বীর বিক্রম মানিকের মূর্তি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ বহু বিশিষ্ট ব্যক্তি। এমবিবি ইউনিভার্সিটির উন্নয়নের জন্য সব রকম সাহায্য করবে সরকার, এমনটাই বললেন মুখ্যমন্ত্রী। শুক্রবার এমবিবি কলেজে মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের মূর্তি উদ্বোধন অনুষ্ঠানে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাজ্যের প্রতি তার অবদান অনস্বীকার্য, এমনটাই বললেন তিনি। তবে মুখ্যমন্ত্রী নির্দ্বিধায় স্বীকার করে নেন, মহারাজের প্রতি যে পরিমাণ সমাদর প্রয়োজন ছিল তার অনেকটাই রাজ্যবাসী দিতে পারেনি। এর পাশাপাশি এদিন এমবিবি কলেজের সুপরিকাঠামো এবং গৌরবোজ্জ্বল ইতিহাস নিয়েও বক্তব্য রাখেন তিনি। তবে সময় বদলে যাওয়ায় রাজ্যবাসীর চিন্তাধারাও বদলেছে। আগে এমবিবি কলেজে ভর্তি হওয়ার জন্য যে হুড়োহুড়ি ছিল তা অনেকটাই কমে গেছে বর্তমানে। এ নিয়ে আক্ষেপও প্রকাশ করেন তিনি। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের যে অবদান ত্রিপুরার জন্য, এবং সত্যিকারের অর্থে উনাকে যেভাবে আমাদের মূল্যায়ন করা উচিত ছিল সেইভাবে কিন্তু মূল্যায়ন করা হয়নি। আমরা এখন মূল্যায়ন তো করছি, পাশাপাশি যারা প্রজন্ম তাদের কাছে ওনাদের অবদানের কথা আমরা ওনাদেরকে জানাচ্ছি, এবং যাতে করে এটা আগামী যে প্রজন্ম আছে তাদের কাছে সেটা পাস অন হয়। আজকে এখানে বলা হয়েছে, আমরা এখানে বেশিরভাগ যারা পুরনো, যারা আমাদের টিচাররা আছেন, প্রফেসররা আছেন, আমরা নিজেরাও যারা মঞ্চে, আমরা কিন্তু এই এমবিবি কলেজের আমরা সবাই প্রাক্তন ছাত্র এবং ছাত্রীরা এখানে যারা উপস্থিত আছেন, এখানে ফ্যাকাল্টি মেম্বার্স হিসাবে হয়তো বা এই কলেজে আমরা যখন বাইরে যেতাম তখন এমবিবি কলেজের আমরা পড়তাম, বা এই কলেজ আমাদের আছে, তার জন্য আমরা নিজেদের প্রাউড ফিল করতাম যে আমি এমবিবি কলেজের স্টুডেন্ট। বহু কলেজ ইউনিভার্সিটিতে আমরা গেছি, আমরা যাই, কিন্তু আমরা ভাবতাম বা বলতাম যে একবার আসুন আমাদের এমবিবি কলেজে, এসে দেখুন আমাদের এই কলেজের যে তার ইনফ্রাস্ট্রাকচার এবং বিশেষ করে তার যে পরিবেশ, সেটা কোনো অংশে যে কোনো ইউনিভার্সিটির তুলনায় কোনো অংশে কম নয়। জানি না, এখন কথায় কথায় আমরা বলি যে আমাদের ছেলেমেয়েরা বাইরে চলে যায়, তখন দুঃখ হয় যে কোনো এক সময় আমাদের এখানে এমবিবি কলেজে পড়ার জন্য চান্স পেত না, তবেই বাইরে যেত। এখন বেশিরভাগ আগে চলে যায়, তারপর যারা অবশিষ্টরা থাকে তারা এখানে এমবিবি কলেজে। আগামী 25শে নভেম্বর শনিবার ভোট রাজস্থানে। 200 আসনের রাজ্যে ভোট হবে 199 আসনে। আবারও মসনদে গেহলট নাকি পুরনো নিয়মের প্রত্যাবর্তন, সেদিকেই তাকিয়ে গোটা রাজনৈতিক মহল। 24এর লোকসভা ফাইনালের আগে 5 রাজ্যের সেমিফাইনালের দিকে তাকিয়ে গোটা দেশ। 25শে নভেম্বর শনিবার ভোট ভাগ্য যাচাইয়ের পরীক্ষা রাজস্থানের প্রায় 1900 বিধানসভা প্রার্থীর। রাজস্থানের মোট আসন সংখ্যা 200, তবে ভোট হবে 199 আসনে। একটি কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত থাকবে আসনটিতে। কংগ্রেস গড় রাজস্থানের দিকে আশা নিয়ে তাকিয়ে দলের জাতীয় কমিটি। অন্যদিকে বিজেপির তুরুপের তাস মোদী নিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে চাইছেন রাজস্থানের সিটগুলি তাদের ঝুলিতে ভরতে। নির্বাচনী প্রচারে বিজেপি কংগ্রেসের দুর্নীতি এবং স্বজন পোষণ নিয়ে সরব হয়েছে। রাজস্থানের অলিতে গলিতে গতবার যে রব উঠেছিল বিজেপির বিরুদ্ধে, এবারে জনগণ সেই একই সুর চড়াচ্ছে কংগ্রেস বিধায়কদের বিরুদ্ধে। কিন্তু আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী 200 সিটেই বাজি ধরেছেন নিজেকে। কিছুটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে বলেছেন সব সিটে তিনিই প্রার্থী। তার আত্মবিশ্বাসের কারণ জনমুখী প্রকল্পগুলি। তবে রাজস্থানের রাজনীতি বেশ রোমাঞ্চকর। প্রতি 5 বছরেই পরিবর্তন হয় সরকার। এবছরও কি ইতিহাস নিজের প্রত্যাবর্তন ঘটাবে, নাকি গেহলট ভাঙবেন এই ডমিনো এফেক্ট? সেটি জানার জন্যই গোটা দেশ তাকিয়ে রাজস্থানের রণের দিকে। কোনো রঙ্গমঞ্চের চেয়ে কম নয়, টানা 3 দিন পর স্বাভাবিক হলো পরিস্থিতি। শেষ হলো কৈলাসহর পানিচৌকি বাজারের উচ্ছেদ অভিযান। 3 দিন পর খুলতে চলেছে কৈলাসহর পানিচৌকি বাজার। শুক্রবার স্থানীয় বিধায়ক বীরজিৎ সিনহার হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিন ব্যবসায়ী ও পুর পরিষদের মধ্যে আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত হয় যে কোনো ব্যবসায়ী রাস্তায় দোকান বসাবেন না। শেডের ভিতরে দোকান না করে মেন রাস্তার প্রায় অর্ধেক আটকে এতদিন ধরে ব্যবসা চালিয়েছিলেন এই স্থানীয় ব্যবসায়ীরা, যার ফলে যানজট
বাজার থেকে শুরু করে নানা ধরনের সমস্যায় পড়েছিলেন এলাকাবাসী। স্থানীয়রা এই বিষয়ে চেয়ারপারসন সহ মহকুমা শাসকের কাছেও লিখিতভাবে অভিযোগ দায়ের করেছিলেন। এর ভিত্তিতেই গত 21শে নভেম্বর অর্থাৎ মঙ্গলবার সকালবেলায় কৈলাসহর পুর পরিষদ এবং মহকুমা প্রশাসনের তরফ থেকে রাস্তার মাঝে ছড়িয়ে ছিটিয়ে থাকা দোকানগুলিকে তুলে দেওয়া হয়। পরে সবজি বিক্রেতারা ব্যবসা বন্ধ করে স্থানীয় বিধায়ক বীরজিৎ সিনহার সঙ্গ পেয়ে পুর পরিষদে ডেপুটেশন জমা দেন। সিদ্ধান্ত হয় ব্যবসায়ীরা আবারও তাদের পুরনো জায়গায় দোকান দিতে পারবে। তবে এরপরই গুটি উল্টে যায়। ব্যবসায়ীদের একাংশ চেয়ারপারসন চপলা রানী দেবরায়ের সঙ্গে আলাদা বৈঠকে স্থির করেন রাস্তায় আর কোনো দোকান বসাবেন না। সমঝোতার মধ্যে যাওয়ার পরে ওনারা রাগ করে দোকান স্ট্রাইক করছে। আমাদের মূল উদ্দেশ্য ওনাদের বাজার তুলে দেওয়া না, আমাদের উদ্দেশ্য ছিল যে বাণিজ্যিক বাজারটা প্রশাসন যেভাবে বলছে প্রশাসনের তাগিদে আমরাও সেভাবে কাজ করতে চলছিলাম যে বাজারটা সুন্দর করা। আস্থা পূর্ব পরিষদের এবং কৈলাসহরবাসীর সবাই একটা দাবি আমার কাছে আসে এবং লিখিত আমার কাছে দিয়েছে যে কৈলাসহর বাজারটা এত সবজি ব্যবসায়ীরা গোডাউন ছেড়ে নিচে বসে গোডাউনটাকে এত বিশ্রী করে রেখেছে, যেটা আমাদের কাছে দেখতে খুবই অসুন্দর এবং যান চলাচল থেকে মানুষ চলাচল করতে পারে না। এখানে একটা যে খুব একটা বিপদের সময় যে একটা অ্যাম্বুলেন্স ঢুকা, একটা ফায়ার সার্ভিস ঢুকা, বা বয়স্ক মানুষ বা মেয়েদের যারা হয়তো ব্যাগ ভরে জিনিস নিতে পারে না, একটা টুকটুক গিয়ে যে বাজারটা তুলে আনবে, বা একজন বাইকে গিয়ে যে বাইকটা রেখে বাজারে বাজার করবে, সেই ধরনের কোনো পরিস্থিতি নাই। সমস্ত কিছু এগিয়ে গিয়ে আমরা ভাবছিলাম যে ওনাদের সাথে একমতে অনেক দিন থেকে আমরা কিন্তু ওনাদের সাথে এই ব্যাপারে বলছিলাম, কিন্তু ওনাদেরও খামখেয়ালি, আমাদেরও আমরা সঠিকভাবে যাই নাই। কারণ ভাবছিলাম যে তারা নিজেরাই এটা পরিষ্কার করবে বা আমাদের সাথে একমত হবে। না হওয়ার দরুন সেদিন প্রশাসন গিয়ে ওদের দোকান বেড়াটারা তুলে এনেছিল, চোখের টুকি তুলে এনেছিল। তার জন্য তারাও রাত করে আজকে 3 দিন অবধি সবজি স্ট্রাইক করে আছে। তা আমি দেখলাম যে সবজি স্ট্রাইক করা এত বড় কথা না, এরা আমাদের পরিবারেরই মানুষ, তারা এসেছিল আজকে এখানে আমাদের কেএমসিতে বসে আমাদের ওনাদের অনুজনের মত করে আমরা একটা সমঝোতায় গিয়েছি। তারা কেউ নিচে বসবে না এবং দক্ষিণ সাইডে যারা আছে তারা ফুটপাতে ড্রেনের উপরে বসবে। এখানে একটু জায়গা তারাও নেবে, আর এইদিকে তাদেরকে আমরা 1 ফুট করে ছেড়ে দেবো বা 1.5 ফুট রাস্তা তারা আমরা একটা মার্জিন করে দেবো। সুন্দর সুশৃঙ্খলভাবে তারা বসে দোকানদারি করবে এবং শেডঘর খুবই সুন্দর করে পরিষ্কার করে রাখবে, শৃঙ্খলাবদ্ধভাবে থাকবে। এটাই আজকে আমাদের এখানে আলোচনা হয়ে আমরা সিদ্ধান্ত। জনজাতি ভাঙন রোধ করতে অডিও বার্তা প্রদ্যোতের তিপ্রাসাদের একতা ভাঙার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। আমি জাতির একতা বাঁচাতে লড়াই করে যাব, বার্তা মথা সুপ্রিমোর। গত 19শে নভেম্বর প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করে জনজাতি সুরক্ষা মঞ্চ। বলা হয় ধর্মান্তরিত জনজাতি লোকেদের এসটি সুবিধা বাতিল করার জন্য আগামী 25শে ডিসেম্বর স্বামী বিবেকানন্দ ময়দানে একটি ডিলিটেশন র্যালি করা হবে। ফলে জনজাতিদের মধ্যে ভাঙনের শঙ্কা দেখছেন অনেকেই। এই ভাঙন রোধের জন্য মরিয়া প্রদ্যোৎ কিশোর শুক্রবার সামাজিক মাধ্যমে একটি অডিও বার্তায় তিনি বলেন, নিজেদের মধ্যে ধর্ম ভেদাভেদ করে কেউ কোনো অধিকার পাবে না। তিপ্রাসাকে ভাগ করার জন্য ধর্মের ব্যবহার করা হচ্ছে। তিপ্রাসা একতা ভাঙার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। এর ফলে লাভ তাদের হবে যারা আমাদের জমি বাড়ি ছিনিয়ে নিতে চায়। আমাদের মনে রাখতে হবে আগে আমরা তিপ্রাসা, তারপর আমাদের ধর্ম। मैं नोटिस कर रहा हूँ पिछले थोड़े दिन से एक कंट्रोवर्सी चल रहा है। तिप्रासा को डिवाइड करने के लिए आज हम लोग रिलीजन का इस्तेमाल कर रहे हैं। मैंने हमेशा कहा है कि चाबी कोई और लगाता है और बोलता तिप्रासा है। आज क्रिश्चियन को डिनाई करने से क्या हिंदू तिप्रासा को उनका अधिकार मिल जाएगा? कभी नहीं। क्या आज हिंदू तिप्रासा को अधिकार डिनाई करके क्रिश्चियन तिप्रासा को कुछ पावर मिलेगा? कभी नहीं। ये जो पूरा षड्यंत्र है, ये जो पूरा कॉन्स्पिरेसी है, ये ना हिंदू के लिए है, ना क्रिश्चियन के लिए है, ना बुद्धिस्ट के लिए है। ये पूरा कंट्रोवर्सी हमको हमारा अटेंशन को डाइवर्ट करने के लिए है, हमको डिवाइड करने के लिए है, हमारा थानसा को तोड़ने के लिए है। अगर तिप्रासा को बचना है, अपना भविष्य को बचाना है, अपना ज़मीन को, भूमि को बचाना है,
तो एक बात समझना पड़ेगा कि पहले हम लोग तिपरासा हैं, उसके बाद हमारा कोई भी धर्म है, कोई भी पार्टी है, पहला हमारा जाति है। और आप लोग एक बात समझ लो, इससे किसी को फ़ायदा नहीं होगा, इससे उसी को फ़ायदा होगा जो तिपरासा का थानसा को तोड़कर तिपरासा को कमज़ोर कर रहा है। मैं आपके लिए फ़ाइट करूंगा, मैं आपके धर्म के लिए फ़ाइट नहीं करूंगा, मैं आपके पार्टी के लिए फ़ाइट नहीं करूंगा, मैं अपने जाति के लिए फ़ाइट करूंगा। जाति है तो पार्टी है, जाति है तो ही धर्म है। अगर जाति ही नहीं रहेगा तो कुछ नहीं रहेगा। ये कॉन्स्पिरेसी में आप मत गिरिए, एक दूसरे को प्यार कीजिए। आपका रिलीजन आपका प्राइवेट मैटर है और आपका जाति आपका सर्वाइवल का मैटर है। दिस इज़ बोबागरा टेलिंग एवरीवन, बी केयरफुल, बीवेयर एंड बी थानसा। हम भाई পাইপলাইনে জল নিয়ে বচসা তুঙ্গে, মারামারির জেরে মৃত্যু একজনের। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জল নিয়ে বচসা শুরু হয় দুই পরিবারের মধ্যে। ঘটনা বিলোনিয়া থানার অন্তর্গত বগাচাতল এলাকার। রাজকুমার ত্রিপুরা এবং বাদল ত্রিপুরা দুই প্রতিবেশীর মধ্যে জল নিয়ে বচসা শুরু হয় বুধবার থেকে। বৃহস্পতিবার রাতেও এই বিবাদ চলতে থাকে। বচসা তীব্র হলে হাতাহাতি মারামারির জায়গায় পৌঁছায়। এরপর দুজনকেই ভর্তি করা হয় বিলোনিয়া মহকুমা হাসপাতালে। বৃহস্পতিবার গভীর রাতে হাসপাতালে মৃত্যু হয় বাদল ত্রিপুরার। মৃত বাদল ত্রিপুরা একজন পাম্প অপারেটর কর্মী ছিলেন। জল সংক্রান্ত বিষয়ে বহুবার এলাকার বহু বাসিন্দার সঙ্গে তার বিবাদের তথ্য উঠে এসেছে। রাজকুমার ত্রিপুরার পরিবারের সঙ্গেও এই একই কারণে বারংবার বচসা হয় তার। অপরদিকে বাদল ত্রিপুরার মৃত্যু ঘিরে এলাকায় চলছে রাজনৈতিক চাপানোতর। তবে ঘটনায় রাজনগর মণ্ডল সভাপতি রঞ্জিত সরকার সরাসরিভাবে আঙুল তুলেছেন সিপিএম এর দিকে। নমস্কার, আমরা রাজনগর বিধানসভার অন্তর্গত বগাচত্বর 1 নম্বর বুথে আমরা দীর্ঘদিন ধরেই সুখ শান্তিতেই আমরা শান্তি শৃঙ্খলার মাধ্যমে আমরা চলছিলাম। কিন্তু গতকাল রাত্রে সিপিআইএমের কতিপয় দুষ্কৃতী পরিকল্পিতভাবে ছোট্ট একটা দলের বিষয়কে কেন্দ্র করে আমাদের ভারতীয় জনতা পার্টির একজন কর্মীকে নৃশংসভাবে তারা হত্যা করেছে। এই ধরনের কর্মকাণ্ড ভারতীয় জনতা পার্টি তীব্রভাবে ধিক্কার জানায়। আমরা চাইব এই ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেককে যাতে তদন্তক্রমে অতি কঠোর থেকে কঠোর শাস্তি প্রদান। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটসের জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।